তো চলো সবাইকে নিয়ে আজকের প্রথম দিনের প্রথম জার্নি গোলক চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে দ্য ব্যাকবেঞ্চার সিরিজ। ব্যাক টু মাই চ্যানেল টিউশন উইথ আস্তিক। আমি তোমাদের প্রিয় আস্তিক স্যার। আজকে চলে এসেছি যারা দশম শ্রেণীতে পড়ছো, অর্থাৎ 2027 মাধ্যমিক দিতে চলেছো, তাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট তার প্রথম চ্যাপ্টার হচ্ছে গোলক চ্যাপ্টার নাম্বার 12। তো এই চ্যাপ্টারটা পরিমিতির একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা নিয়ে অনেকে ভয় পায়, তো কোনো চিন্তা করার দরকার নেই। যা বোঝাবো বেসিক কনসেপ্ট, কি বলেছি, উড়ে যাবে, পুরো উড়ে যাবে, পুরো ছাড়খাড় হয়ে যাবে, পরীক্ষা হলে গিয়ে ঝড় তুলে আসবে, কথা দিলাম। চলো দেখা যাক। এই গোলক চ্যাপ্টারে এই গোলক জিনিসটা কি। অনেকে যে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স বুঝতে পারে না, সেই ডিফারেন্স দুটো বলি। একটা কথা হলো বৃত্ত, একটা হলো বৃত্ত আর একটা হলো গোলক। অনেকে গোলক আর বৃত্তকে এক ভেবে নেয়, অনেকে গোলক আর বৃত্তকে এক ভেবে নেয়। তাদের বলি, তোমাদের এই ধারণা বা তোমাদের এই ভুল ধারণাটা সম্পূর্ণ ভুল। মানে কি, অনেকে ভাবে বৃত্ত যা গোলক তা। বাবু তা নয়। তাহলে একটা উদাহরণ দিই, একটা উদাহরণ যদি তোমাদের দিই তাহলে ফুটবল, ফুটবল এটা কিন্তু একটা হচ্ছে গোলক। আর যদি তোমাকে বলি বালা, বালা বলতে মা ঠাকুমা দিদিমারা যে হাতে বালা পরে, সেই বালা, ঠিক আছে, সেই বালা, ঠিক আছে, এই বালাটাকে বলা হয় বৃত্ত। তাহলে বালা হচ্ছে হাতের বালা, ঠিক আছে। আবার অনেকে বলবে বালা মানে আবার কি দাদা, তাদের বলে দিই হাতের বালা। তাহলে হাতের বালা, হাতের বালা, এই হাতের বালা হচ্ছে কি, হাতের বালা হচ্ছে বৃত্ত, আর ফুটবল হচ্ছে গোলক। তাহলে বলতে পারলাম। তাহলে গোলক আর বৃত্তের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে তো? গোলক আর বৃত্তের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরে গেছো। এবার চলে আসি গোলক চ্যাপ্টারটাকে নিয়ে সমস্ত খুঁটিনাটি ব্যাপার নিয়ে। তাহলে গোলক বলতে যে কোনো গোলাকৃতি বস্তু বা ফুটবল আকৃতি বা বলাকৃতি বস্তু, সেটাকে আমরা গোলক বলবো, ঠিক আছে। এবার একটা একটা করে আমরা গোলক জানবো। প্রথম কথা বলি, গোলক হচ্ছে চারটে টাইপ। গোলকের কটা টাইপ বাবু? গোলক হচ্ছে চার টাইপ। গোলক কয় প্রকার? চার প্রকার হয়। গোলক কয় প্রকার হয়? চার প্রকার। কি কি চলো দেখা যাক। প্রথম টাইপটা হচ্ছে নিরেট গোলক। প্রথম টাইপটা হচ্ছে কি গোলক? নিরেট গোলক। দাদা নিরেট গোলক কি? আসছি, বলবো, ধীরে ধীরে বলবো। নেক্সট ফাঁপা গোলক, তারপরটা হচ্ছে ফাঁপা গোলক, ঠিক আছে, বলবো আস্তে আস্তে বলবো। তারপরটা কি? নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক। তারপরের গোলকটা কি? ফাঁপা অর্ধগোলক, ঠিক আছে। তাহলে গোলক কয় প্রকার হলো? গোলক চার প্রকার হয়ে গেল। কি কি? আরেকবার বলছি, নিরেট গোলক, ফাঁপা গোলক, নিরেট অর্ধগোলক আর ফাঁপা অর্ধগোলক। হলো নিরেট গোলক মানে কি বলতো? গোলাকৃতি একটা বস্তু, গোলাকৃতি বস্তু, কিন্তু তার ভেতরটা সম্পূর্ণ পরিপূর্ণ কিছু একটা পদার্থ দ্বারা আছে। যেমন ভেতরটা ফাঁপা নয় বা ফাঁকা নয়। তোমাকে যদি বলি ফুটবল, এই ফুটবলের ভেতরটা কিন্তু হাওয়া ভরা থাকে। মানে পুরো যদি একটা ফুটবল, ফুটবলের ভেতর তো কিছু নেই, পুরো ফাঁকা। তাহলে এই ফুটবলটা কিন্তু ফাঁপা হয়ে যাচ্ছে, ফুটবলটা হয়ে যাচ্ছে ফাঁপা। কিন্তু তুমি যদি তোমাদের স্কুলে খেলা হয় শর্টপাট বল বলে, শর্টপাট লোহার বল। বা তোমাকে যদি আরেকটু মজা করে বলি, তোমাকে ধরো যদি বলি একটা লাড্ডু, এরকম ধরো একটা গোলাকৃতি লাড্ডু, কি বললাম? লাড্ডু, ঠিক আছে। লাড্ডু, লাড্ডুর মধ্যে কি থাকে বাবু? বোঁদে, বোঁদে দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ থাকে না? এই বোঁদে, বোঁদে দিয়ে বা হচ্ছে কি বলে ওটাকে, লাড্ডু, অনেক বোঁদে দিয়ে কি হয়? লাড্ডুটা সম্পূর্ণ পরিপূর্ণ থাকে, সম্পূর্ণ পরিপূর্ণ থাকে। তাহলে লাড্ডুটা একটা গোলাকৃতি বস্তু এবং লাড্ডুটা নিরেট গোলক, নিরেট গোলক। কারণ অনেক বোঁদে দিয়ে লাড্ডু তৈরি হয় এবং ভেতরটা সম্পূর্ণ পরিপূর্ণ থাকে। তাহলে আমরা কি বলতে পারি? নিরেট গোলকের একটা উদাহরণ হচ্ছে লাড্ডু। তাহলে লাড্ডু বোঝাতে পারলাম? বোঝাতে পারছি? আচ্ছা, কারা কারা লাড্ডু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে। তাহলে লাড্ডু হচ্ছে নিরেট গোলক, বোঝাতে পারলাম? তাহলে গোলাকৃতি বস্তু এবং ভেতরটা সম্পূর্ণ নিরেট, তাকে আমরা বলবো নিরেট গোলক। একটা উদাহরণ হচ্ছে লাড্ডু। আরেকটা উদাহরণ হচ্ছে, মানে হচ্ছে তোমার স্কুলে যে প্রতিযোগিতাগুলো হয়, শর্টপাট বল, লোহার শর্টপাট বল, পুরো পুরো নিরেট থাকে, যেটা ছুটতে হয়, যেটা স্কুলে ছুটতে হয়, শর্টপাট বল বলে ওটাকে, ঠিক আছে। নেক্সট ফাঁপা গোলক। ফাঁপা গোলক একটু আগেই বললাম, ফাঁপা গোলক একটু আগেই বললাম কি, যে বাইরেটা হচ্ছে তোমার থাকবে, আস্তরণ থাকবে, কিন্তু ভেতরটা ফাঁপা থাকবে, মানে খালি থাকবে। তাহলে এটাকে উদাহরণ আমরা কি বলতে পারি? ফুটবল। তাহলে কি বলতে পারি সেটা? ফুটবল। কি বললাম? ফুটবল। তাহলে বলতে পারলাম
তাহলে ফুটবলটাকে আমরা কি বলবো? ফাঁপা গোলক। ফুটবলটাকে আমরা বলবো ফাঁপা গোলক। এরপরে চলে আসছি নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধগোলকটা কি? তুই ধর একটা তরমুজ নিলি, গোলাকৃতি একটা তরমুজ নিলি, বা গোলাকৃতি একটা বাতাবি লেবু নিলি, ঠিক আছে, নিয়ে তাকে বটি দিয়ে মাঝখান দিয়ে কেটে দিলি, বটি দিয়ে মাঝ বরাবর কেটে দিলি, তাহলে কি হবে? তরমুজটাকে, গোলাকৃতি তরমুজকে তুই যদি মাঝ বরাবর কেটে দিস, দেখতে এরকম লাগবে। দেখতে কেমন লাগবে? এরকম লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাও যদি তোর মনে হয় দাদা এরকম তো ভেতরটা তো সবুজ থাকে না, লাল লাল থাকে, চ তাহলে বানিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি সব করতে পারি। তাহলে আমরা একটা কি করব, এখন তরমুজ কাটছি, দেখ এখন তরমুজ কাটছি, ঠিক আছে, এই দেখ তরমুজ, এই যে, তাহলে বুঝতে পারলি? তাহলে এই একটা তরমুজ, এই তরমুজটা কি করেছি? গোলাকৃতি তরমুজকে বটি দিয়ে মাঝ বরাবর কেটে দিয়েছি। তাহলে এই যে তরমুজটা রয়েছে বা এই যে গোলকটা রয়েছে, এর ভেতরটা কি নিরেট, নাকি তরমুজটার ভেতরে কিছু থাকে না? তরমুজের ভেতরে কি থাকে? শ্বাস থাকে, তো মেন ফলটা তো ভেতরেই থাকে, তাই তো, বাইরেটা তো খোসলা হয়, বাইরেটা কি খোসলা হয়। তাহলে এই যে গোলকটা, এটা হচ্ছে অর্ধেক, এই গোলকটা হচ্ছে অর্ধেক, তাই জন্য বলছে অর্ধ গোলক। আবার বলছে এই গোলকটা অর্ধেক, তাই অর্ধ গোলক। আর নিরেট কথাটা কেন উল্লেখ করেছে? এর ভেতরটা পুরো শ্বাস দিয়ে পরিপূর্ণ আছে। তাহলে এইটাকে আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি? এটাকে উদাহরণ হিসেবে বলতে পারি কাটা, অর্ধেক কাটা তরমুজ। কি বলতে পারি? অর্ধেক কাটা তরমুজ, অর্ধেক কাটা তরমুজ, অর্ধেক কাটা তরমুজ। বলো বাবু, বুঝতে পারলে? তাহলে আমি আগে বুঝবো তো কোনটা কি সেই গোলক, আগে তো কনসেপ্ট জানতে হবে কোনটা কি, আগে ফর্মুলা, আগে অঙ্কে ঢুকে গেলাম, স্টেপ বাই স্টেপ জানবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বৃত্ত আর গোলক সম্পর্কে আইডিয়া এসে গেছে। বৃত্ত বলতে মাদের হাতের যে বালা সেগুলো বা চুড়ি সংক্রান্ত জিনিসগুলোকে আমরা বলবো বৃত্ত, আর গোলক হচ্ছে ফুটবল, প্লাস্টিকের বল বা শর্টপাট বল যেগুলো হচ্ছে গোলাকৃতি, লাড্ডু, এগুলো হচ্ছে কি একটা গোলক। তাহলে বৃত্ত আর গোলকের ডিফারেন্স হয়ে গেছে, আমি মুছে নিলাম, ঠিক আছে। একটু অ্যাডজাস্ট করতে হবে যেহেতু হোয়াইট বোর্ড বাবু, আর কি করা যাবে বলো। এরপরে চলে আসছি আমরা কি ফাঁপা গোলক। আচ্ছা, ফাঁপা গোলকটা কিরকম বলো তো? কিসের উদাহরণ দিতে পারি? আমি সিম্পল উদাহরণ দিতে পারি, বাটির উদাহরণ। বাটি, আমরা যে খাওয়ার বাটি। আচ্ছা, বাটি কেন দাদা ফাঁপা অর্ধগোলক? প্রথম কথা, এই বাটি ভালো করে শুনবে, বাটি একটা গোলাকৃতি বস্তু, ভালো করে শুনছো, গোলাকৃতি বস্তু, এবং তার ভেতরে, বাটির ভেতর কি দেয়? মাছ, মাংস, ডিম, ডাল। তো ভেতরটা যদি ফাঁপা না হতো, নিরেট যদি হতো, মাংসটা দিলে তো বাইরে চলে যেত, বাইরে পড়ে যেত। ধরো বাটিটা নিরেট, মানে তোমার একদম পুরো পরিপূর্ণ, তাহলে মাংস দিলে তো নিচে পড়ে যাবে, তাহলে বাটিটা কি হয়? ফাঁপা হয়। তাহলে এই জন্য ফাঁপা অর্ধগোলকের উদাহরণ হচ্ছে বাটি। বুঝতে পারলেন? আচ্ছা, এবার চলে আসবো, ভালো করে শুনবে। এই ধরো একটা গোলক, এই ধরো একটা গোলক আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, এই গোলকের সেন্টার থেকে, এই এটা হলো সেন্টার বা কেন্দ্র, ভালো করে শুনবে। পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত সেন্টার বরাবর যদি আমরা কাটি, পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত সেন্টার বরাবর যদি কাটি, এই যেটা উৎপন্ন হলো এ বি রেখাটা, এটা হলো কি? এটা হলো ব্যাস। এটাকে কি বলবো? ব্যাস, যেটাকে আমরা শর্টে 2r দিয়ে ডিনোট করব বা 2r দ্বারা চিহ্নিত করব। আচ্ছা, যদি সেন্টার থেকে পরিধি অবধি যাই, আগেরটা কি ছিল? পরিধি থেকে পরিধি অবধি গেছিলাম সেন্টার বরাবর, এবার কি শুধু সেন্টার থেকে পরিধি অবধি যদি যাই, তাহলে এটা কি হবে? ধরো এটা ও হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সি, তাহলে ওসিটা হচ্ছে কি বলতো? ওসিটা হচ্ছে ব্যাসার্ধ, যেটাকে আমরা ইংরেজিতে বলি রেডিয়াস, বা যেটাকে আমরা ছোট হাতের আর দ্বারা ডিনোট করি। তাহলে এই হচ্ছে গোলক। এই গোলকের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত সেন্টার বরাবর যদি যাই, তাহলে সেটা হয় ব্যাস, আর সেন্টার থেকে পরিধি অবধি যদি যাই, তাহলে ওটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, এই পুরো যে গোলটা, এই যে পুরো গোলটা, এটা কিন্তু হচ্ছে পরিধি, এটা কিন্তু হচ্ছে পুরো পরিধি, ঠিক আছে। আচ্ছা, এবার আস্তে আস্তে ধীরে ধীরে জানবো, আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে ফুটবল বা গোলক, ভালো করে শোনো, ফুটবল বা গোলক, এর তলটা কটা? ফুটবল বা গোলকের তল কটা? একটা যদি ফুটবল নেওয়া হয়, ভালো করে শোনো, এই একটা ফুটবল নিলাম, ফুটবলের একটাই তল, কি তল? সেটা হচ্ছে বক্রতল। একটা ফুটবলের কটা তল? একটাই তল। তাহলে কি বললাম? তাহলে গোলকের কটা তল? গোলকের তল সংখ্যা, কত? গোলকের তল সংখ্যা হচ্ছে একটি। কত? একটি। আর সেটা কি তল? সেটা হচ্ছে বক্রতল। সেটা কি? বক্রতল। তাহলে আরেকবার বলে দিচ্ছি কি কি বললাম। তাহলে কি শেখালাম? গোলকের তল সংখ্যা একটি, সেটা কি? সেটা হচ্ছে বক্রতল। গোলকের তল সংখ্যা কটা? একটা, মানে গোলকের তল সংখ্যা কটা? একটা, এবং সেটা কি তল? সেটা হচ্ছে বক্রতল। এই অবধি বুঝলাম, ঠিক আছে।
আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন তোমাদের জন্য থাকবে, তোমাদের জন্য প্রশ্নটা থাকছে, ভালো করে শোনো। কটা গোলক হচ্ছে? নিরেট গোলক, ফাঁপা গোলক, নিরেট অর্ধগোলক, নিরেট ফাঁপা গোলক। এবার তোমাদের বলবো এদের প্রত্যেকের তল সংখ্যা নিয়ে আলোচনা করব, তল সংখ্যা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে বলো গোলকের ব্যাস ব্যাসার্ধ, এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? কনসেপ্টটা ক্লিয়ার হলো? এবার গোলকের তল, যদি নিরেট গোলক বলি, নিরেট গোলক মানে কি? একটা ফুটবলকে তুলনা কর বাবু, হাতের সামনে কোনো বল ফল থাকলে দেখাতে সুবিধা হতো, যেহেতু আপাতত নেই তাই বলছি। একটা গোলাকৃতি বস্তু নিলে, এই গোলাকৃত বস্তুর কি হচ্ছে? একটাই তল, একটাই তল, সেটা হচ্ছে কি? বক্রতল, যেটা আগে আমি বলে দিয়েছি, একটি তল বক্রতল। এবার এটা যদি ফুটবল হয় মানে ফাঁপা গোলক, তারও একটাই তল। আর যদি লাড্ডুরও কিন্তু একটাই তল, কোথাও সমতল নেই, সব জায়গায় বক্রতল। তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি যে নিরেট গোলক, এদিকে তাকাও, নিরেট গোলক আর ফাঁপা গোলক এই দুজনেরই তল হচ্ছে একটা করে। তাহলে তল কত করে? তল সংখ্যা একটি। তাহলে কার তল সংখ্যা একটি? একটি। বারবার বলছি শোনো, নিরেট গোলক আর ফাঁপা গোলক, নিরেট গোলক আর ফাঁপা গোলক দুজনেরই তল সংখ্যা একটি, এবং কি? সেটা হচ্ছে বক্রতল। কিন্তু যদি তোমাকে নিরেট অর্ধগোলকে চলে আসি, নিরেট অর্ধগোলক, তাহলে ভালো করে এদিকে তাকাবে। নিরেট অর্ধগোলকটা কিরকম? এরকম রয়েছে নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলকটা এরকম রয়েছে। এই যে বেঁকানো তলটা, এটা হচ্ছে বক্রতল, এই যে তলটা রয়েছে এটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে বক্রতল, বুঝতে পারলাম? আর এই যে তলটা রয়েছে, এই যে তলটা রয়েছে, এটা হচ্ছে সমতল, এটা কি? সমতল। তাহলে এটা হচ্ছে সমতল, বুঝতে পারলাম? তাহলে আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। তাহলে এই যে নিচের এই বেঁকানো তলটা হচ্ছে বক্রতল, আর উপরের এই তলটা হচ্ছে সমতল, এটা হচ্ছে সমতল। তাহলে নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত? নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে দুটি, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল। তাহলে বুঝতে পারলাম এটা কি ছিল? এটা ছিল নিরেট অর্ধ, বুঝতে পারলাম? তাহলে দুটো তল, সমতল, বক্রতল। তাহলে নিরেট অর্ধগোলকের তল হচ্ছে দুটো। আচ্ছা, ফাঁপা অর্ধগোলকের কটা তল? ফাঁপা অর্ধগোলকের তল যদি বলি, এই জায়গাটা হচ্ছে একটা ফাঁপা অর্ধগোলক, এর এই তলটা কি তল বাবু? এই তলটা হচ্ছে বক্রতল, এই তলটা হচ্ছে কি বল? বক্রতল। বাট একটা কথা বলি, এই জায়গাটা তো ফাঁকা রয়েছে, এই জায়গাটা তো ফাঁকা, ফাঁপা অর্ধগোলকের এই জায়গাটা তো ফাঁকা রয়েছে, তাহলে এখানে তো কোনো তলই নেই। তাহলে এই যে একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। তাহলে বস, নিরেট গোলক, ফাঁপা গোলক, নিরেট অর্ধগোলক আর ফাঁপা গোলক প্রত্যেকটারই তল সংখ্যা কত হচ্ছে? এটার হচ্ছে একটা তল বক্রতল, এটার একটা তল বক্রতল, এটার দুটো তল, একটা হচ্ছে সমতল, একটা বক্রতল, এটা হচ্ছে দুটো তল, মানে একটাই তল। ফাঁপা অর্ধগোলকেরও একটাই তল, সেটা হচ্ছে কি তল? বক্রতল, বুঝতে পারলাম? তাহলে চ এই যে জিনিসটা বোঝালাম, এটা ফ্রেশ করে একবার তোদের দেখিয়ে দেওয়া যাক। তোমাদের প্রথম প্রশ্ন, গোলক কয় প্রকার? 4 প্রকার, নিরেট গোলক, ফাঁপা গোলক, নিরেট অর্ধগোলক, ফাঁপা অর্ধগোলক। হয়ে গেল 1 নম্বর প্রশ্ন, তার উত্তর। সেকেন্ড প্রশ্ন, নিরেট গোলকের উদাহরণ, নিরেট গোলকের উদাহরণ লাড্ডু, ফাঁপা গোলকের উদাহরণ ফুটবল, নিরেট অর্ধগোলকের উদাহরণ অর্ধেক কাটা তরমুজ, ফাঁপা অর্ধগোলকের উদাহরণ বাটি। উদাহরণ হয়ে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে তল সংখ্যা, তল সংখ্যা। নিরেট গোলকের তল সংখ্যা কটা? একটাই। কটা তল? একটাই তল। কি তল? বক্রতল। ফাঁপা গোলক, ফাঁপা গোলকেরও সেই একটাই তল, ভেতরটা ফাঁপা কিন্তু বাইরে তো একটাই তল, তাহলে একটাই তল, কি তল? বক্রতল। আর একটা হচ্ছে অর্ধেক কাটা তরমুজ, অর্ধেক কাটা তরমুজের দুটো তল। কেন বলতো? ভালো করে শোনো, অর্ধেক কাটা তরমুজের কি হয়? এই ওপর জায়গাটা যদি হাত বোলাও সমান থাকে, তাহলে এটা হয় সমতল, এটা কি হয়? এটা হয় সমতল। আর এই যে এইটা, এই যে সাইডে যেটা আছে বেঁকানো, এটা হচ্ছে বক্রতল। এটা কি তল বাবু? বক্রতল। তাহলে কটা তল? দুটো তল, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল, বুঝতে পারলেন? ফাঁপা অর্ধগোলকের কটা তল? ফাঁপা অর্ধগোলকের উদাহরণ হচ্ছে বাটি, তার একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। আরে বাবা, ফাঁপা অর্ধগোলকের কি হয়? এই জায়গাটা তো কোনো কিছু থাকে না, শুধু এই তলটাই থাকে, যেটা বেঁকানো তল, সেটাই হচ্ছে বক্রতল, তাই তো? বক্রতল, বুঝতে পারলাম? তাহলে এই ছিল একদম শুরুর বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এবার আমাদের জানতে হবে এই প্রত্যেক প্রকার গোলকের আয়তন, বক্রতল, সমগ্রতলের ক্ষেত্রফলের যে সূত্র, সেটা চলো জানা যাক। তবে একটাই কথা বলবো, তার আগে যদি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর কমেন্ট সেকশনে একটাই কথা বলে যাও, ব্যাক বেঞ্চার আবার উঠে দাঁড়াবে নতুন ভাবে, তারা আবার ঘুরবে, আবার তারা নতুন ভাবে স্বপ্ন দেখবে, নতুন ভাবে জাগবে এবং সফলতার এক নতুন গল্প তারা গড়বে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক এই আজকের বেসিক কনসেপ্টের পরবর্তী টপিকে।
ব্যাক বেঞ্চার। তো এবার আমরা চলে এলাম সব থেকে ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট পার্ট, ফর্মুলা। বারবার বলছি, তোরা যদি ফর্মুলার তোরা যদি পরিমিতির ফর্মুলা 100% পারিস, তাহলে বস একটাই কথা বলবো, তোদের অঙ্ক করতে কেউ আটকাতে পারবে না। পরিমিতির ফর্মুলা জানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে পরিমিতির ফর্মুলা জানা। তো চল তাহলে, আমি বারবার বলছি, গোলকের 4 রকম টাইপের গোলক আমরা পেয়েছি, সেগুলো উদাহরণ দিয়ে বলে দিয়েছি। এবার প্রত্যেকটার ফর্মুলা দেখবো। সবার প্রথম নিরেট গোলকের ফর্মুলা লিখবো। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, অঙ্কে যদি, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আজকে ভিডিওর মধ্যে থাকবে। বলেছিলাম না প্রত্যেকদিন ভিডিওর মধ্যে একটা করে কোশ্চেন থাকবে, যেটা তোদের কমেন্ট সেকশনে এসে জানাতে হবে। তাহলে সেটা বলছি, সেটা হচ্ছে কি, বারবার শুনে রাখ, যে যদি অঙ্কের মধ্যে ফাঁপা বা নিরেট বা অর্ধগোলক এসব কোনো কিছু উল্লেখ না করে শুধুমাত্র গোলক বলে দেয়, তাহলে আরেকবার বলছি, নিরেট বা ফাঁপা কোনো কিছু উল্লেখ করে যদি না বলে দেয়, তাহলে যে গোলক দিয়ে তোরা অঙ্ক করবি সেটা হচ্ছে নিরেট গোলক ধরে অঙ্ক করবি। বোঝাতে পারলাম না? তোদের অঙ্ক প্রশ্নের মধ্যে নিরেট, ফাঁপা, অর্ধগোলক, তারপরে নিরেট গোলক এসব কোনো কিছু না বলে শুধু গোলক বলে অঙ্কের ইনফরমেশন দিয়ে অঙ্ক জানতে চেয়েছে, তাহলে কোনো কিছু যদি না বলে দেয়, তাহলে অঙ্ক সব সময় কি ধরে করবি? নিরেট গোলক ধরে করবি। আরেকবার বলছি, যদি অঙ্কের মধ্যে কোনো কিছু উল্লেখ না করে দেয় যে নিরেট গোলক, ফাঁপা গোলক, নিরেট অর্ধগোলক, নিরেট ফাঁপা গোলক, তাহলে তোরা একটাই কাজ করবি, কি করবি? নিরেট গোলক ধরে অঙ্কটা করে ফেলবি। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি এর বক্রতল। প্রথমটা করাচ্ছি, নিরেট গোলক। তার আগের প্রশ্ন কি, যদি অঙ্কে কোনো গোলক উল্লেখ না করে দেয়, তাহলে আমরা কোন গোলকের অঙ্ক ধরে বা কোন গোলকের ফর্মুলা ধরে অঙ্ক এগোবো? তাহলে উত্তরটা কি, সেটা তোরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি। ঠিক আছে? তো চল, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই যে নিরেট গোলক দেখছি, এর বক্রতল কটা? একটাই না বাবু? এই যে বাইরের যে তলটা, এই যে বাইরের যে বেঁকানো তলটা রয়েছে, এটাকেই বলা হয় বক্রতল। এটাকে কি বলা হয়? বক্রতল। ঠিক আছে? তাহলে এটাই নিরেট গোলকের বক্রতল, এটাই নিরেট গোলকের পার্শ্বতল, এটাই নিরেট গোলকের সমগ্রতল। তাহলে কি বললাম? আরেকটা কোশ্চেন তোদের মাথায় চলে এলো। প্রশ্নটা কি বললাম? নিরেট গোলকের বক্রতল যা, পার্শ্বতল তাই। কি বললাম? পার্শ্বতল তাই। আবার কি? সমগ্রতল তাই। তাহলে বল বাবা, বুঝতে পারলি কিনা? তাহলে কি বললাম? নিরেট গোলকের বক্রতল যা, পার্শ্বতল তা এবং সমগ্রতল তা। মানে এই তিনটেকে বার করতে দিলে একটাই ফর্মুলা। যদি বলে বক্রতল বার করো নিরেট গোলকের, যদি বলে পার্শ্বতল বার করো, যদি বলে সমগ্রতল বার করো, তাহলে একটাই ফর্মুলা হবে। ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার। সমগ্রতল, আর এক্ষুনি তো বললাম, বক্রতল, পার্শ্বতল, সমগ্রতল যাই বার করতে দিক না কেন নিরেট গোলকের, ফর্মুলা একটাই হবে, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে? হয়ে গেল। এবার হচ্ছে আয়তন। আয়তন মানে কি? আয়তন মানে একটা ছোট্ট উদাহরণ দেবো বাবু, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আয়তন মিন্স হচ্ছে ওই বস্তুটার মধ্যে কত পরিমাণ পদার্থ আছে। অনেকে বুঝলো না, কঠিন জিনিস বোঝে না। সিম্পল একটা কাঁচের গ্লাস নে, কাঁচের গ্লাস নিয়েছিস, তোর বাড়িতে আছে? আচ্ছা, কাঁচের গ্লাস নেই, স্টিলের গ্লাস আছে? স্টিলের গ্লাস নেই, বোতল আছে? যেটা আছে নিয়েছিস, নিয়ে তাকে টুবু করে জল দিয়ে ভর। কাঁচের গ্লাস নিলি, পুরো জল ভর্তি কর, যে যত অব্দি না জল বাইরে আসে তত অব্দি জল ভর্তি করেছিস। বোতল তাই করেছিস, গ্লাস তাই করেছিস, বালতি আছে, বালতিতে ভর। যতক্ষণ না পর্যন্ত জল বাইরে আসে তত অব্দি যে পরিমাণ জলটা ওই বাটি, গ্লাস, বালতি, বোতল যে যতটা জল ধরলো, যত অব্দি জলটা ধরলো, এরপরে জল দিলেই পড়ে যাবে জল, ঠিক সেই অবধি যতটা জল ওই বোতল, গ্লাস এবং বালতির মধ্যে ধরলো, সেটাই তার আয়তন। মানে ওই বস্তুটার মধ্যে অত পরিমাণ পদার্থ রইলো। বুঝতে পারলাম? এই যে এই পেনটা পুরো নিরেট, কতটা প্লাস্টিক আছে, সেই প্লাস্টিকটাই হচ্ছে এর আয়তন। বুঝতে পারলাম? তাহলে চলে আসো, আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। ঠিক আছে? তাহলে আরেকবার বলে দিই, তাহলে পার্শ্বতল, সমগ্রতল আর বক্রতল কার সেম? নিরেট গোলকের সেম। কার সেম? নিরেট গোলকের সেম। তাহলে ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার। পার্শ্বতল, বক্রতল কি? 4 পাই আর স্কোয়ার। সমগ্রতল কি? 4 পাই আর স্কোয়ার। আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে? নেক্সট, এরপরে চলে আসবো ফাঁপা গোলক। ফাঁপা গোলক আর নিরেট গোলকের না একটা জিনিস সেম, সেটা হচ্ছে কি বলতো? এই দেখো, আমি যার জন্য পাশে লিখেছি, বক্রতল
পার্শ্বতল আর সমগ্রতল। মানে সেটা যদি ফাঁপা গোলক বলে আর নিরেট গোলক বলে, এই ফাঁপা গোলক আর নিরেট গোলকের পূর্ণ যে গোলক, পূর্ণ ফাঁপা এবং নিরেট গোলকের কি সেম? বক্রতল, পার্শ্বতল, সমগ্রতলের ফর্মুলা সেম। তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল কি হবে ফাঁপা গোলকের? 4 পাই আর স্কোয়ার। তারপর একটা সমগ্রতল সেম 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, এবার আয়তন, আয়তনটা কি হবে বলতো? আয়তনটা হবে 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। অনেকে বলে দাদা কি করে বড় হাতের আর কি করে ছোট হাতের আর পাবো? ফাঁপা গোলক মানে এই ফাঁপা গোলক কখন বুঝবো অঙ্কে এটা ফাঁপা গোলক দিয়েছে? যদি উল্লেখ না করে দেয় তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে দুটো ইনফরমেশন দিয়ে দেবে। আমি বলে দিচ্ছি, ফাঁপা গোলকের ক্ষেত্রে দুটো ইনফরমেশন দিয়ে দেবে। একটা দিয়ে দেবে বহির ব্যাসার্ধ, একটা দিয়ে দেবে বহির ব্যাসার্ধ। কি বললাম? একটা দিয়ে দেবে বহির ব্যাসার্ধ আর একটা দিয়ে দেবে অন্তর ব্যাসার্ধ। কি ব্যাসার্ধ? অন্তর ব্যাসার্ধ। তাহলে আরেকবার বলছি, কথাটা ভালো করে শুনে রাখো। কথাটা কি বললাম? একটা বললাম বহির ব্যাসার্ধ, একটা অন্তর ব্যাসার্ধ। কি কার ক্ষেত্রে দিয়ে দেবে? ফাঁপা গোলকের ক্ষেত্রে দুটো ইনফরমেশন দিয়ে দেবে, বহির ব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ। আর বহির ব্যাসার্ধটাকে আমরা ধরবো বড় হাতের আর, বহির ব্যাসার্ধটাকে আমরা বড় হাতের আর ধরবো, আর অন্তর ব্যাসার্ধটাকে আমরা ছোট হাতের আর ধরবো। সেই ফর্মুলাই বসেছে 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। বড় হাতের আর মানে কি? বহির ব্যাসার্ধ, আর ছোট হাতের আর মানে অন্তর ব্যাসার্ধ। বলতে পারলাম? নেক্সট চলে আসবো নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধগোলক মানে কি? তরমুজ। সেই তরমুজের গল্প করছিলাম না? তো এবার নিরেট অর্ধগোলকের আমরা প্রথম কি ফর্মুলা দেখবো? বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এর বক্রতল কোথায়? নিরেট অর্ধগোলকের এই যে বক্রতল, এই যে বক্রতল, একটা তল বক্রতল। এবার এই যে বক্রতলটা, পুরো গোলকের যা বক্রতল, যখন অর্ধেক কেটে দিয়েছি তাহলে বক্রতলটা কি অর্ধেক হয়ে গেছে না? আবার বলছি শোনো, পুরো তরমুজটা গোলক ছিল, এই গোলকটার বক্রতল ছিল 4 পাই আর স্কোয়ার। এই যে শুরুতেই দেখেছি 4 পাই আর স্কোয়ার। এবার গোলকটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি, তাহলে বক্রতল কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে গেছে মানে কি? এখানে ধরো ছিল 4 পাই আর স্কোয়ার, তাকে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি হবে বলো? 2 দিয়ে ডিভাইড কেন করবো? ভাগ হয়ে যাচ্ছে তো, সমানভাবে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে 2 কে কেটে দেবো, 2 দিয়ে 4 কে কাটবো, তাহলে হবে 2, তাহলে হবে 2 পাই আর স্কোয়ার। 2 পাই আর স্কোয়ার। এটা হলো বক্রতল। কোনটুকুখানি পার্ট? এটা কি বলেছে? নিরেট অর্ধগোলকের বক্রতল কোনটুকুখানি পার্ট বলতো? এইটুকুখানি হচ্ছে নিরেট অর্ধগোলকের বক্রতল। তাহলে এইটুকুখানির যদি ক্ষেত্রফল বার করতে বলে তাহলে সূত্র কি হবে? 2 পাই আর স্কোয়ার, মানে 4 পাই আর স্কোয়ারকে 2 দিয়ে ডিভাইড করব। এবার যেটা বলেছে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। এর কটা তল? এর দুটো তল, কিন্তু এর কটা তল? দুটো তল। একটা হচ্ছে এই যে বক্রতল, আর একটা উপরের ওই তলটা কি বলেছিলাম? এই তলটা হচ্ছে সমতল। এই তলটা কি তল? সমতল। তাহলে এটা সমতল, এটা বক্রতল। আচ্ছা, বক্রতলটা 2 পাই আর স্কোয়ার, আর সমতলটা কি? সমতল, এই যে সমতলটা দেখছো না, এই সমতলটা কি? সমতলটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এই সমতলটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা এই যে এখানে লিখে রেখেছি, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে? ব্যাসার্ধ আমরা একটু আগেই বলেছি ছোট হাতের আর, আর ব্যাস হচ্ছে 2r। ঠিক আছে? আচ্ছা, এগুলোর পাশে কি হবে? একক বসবে, একক। ঠিক আছে? এগুলোর পাশে কি বসবে? একক। এগুলোর পাশে বসবে একক, আর এটার পাশে বসবে বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল বলেছে তাই বর্গ একক বসবে। ঠিক আছে? তাহলে আরেকবার বলে দিই, এটা হচ্ছে 2r একক, এটা হচ্ছে r একক, ব্যাসার্ধ মানে r একক, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বর্গ একক। এই অবধি বুঝলাম? এবার তাহলে এখানে তো বক্রতলের ক্ষেত্রফল বুঝলাম, 4 পাই আর স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করছি কেন? অর্ধেক হয়েছে তাই। এবার প্রশ্ন হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল কি করে বার করব? এই যে বক্রতলের ক্ষেত্রফলটুকু নেব, ভালো করে শুনবে। এই যে বক্রতলের ক্ষেত্রফলটুকু নিলাম, মানে 2 পাই আর স্কোয়ার, আর প্লাস এই যে সমতল, সমতল মানে কি? ভূমির ক্ষেত্রফল। সমতলটা কি? সমতলটা হচ্ছে কি? সমতলটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এই ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে প্লাস পাই আর স্কোয়ার। তাহলে দুটো পাই আর স্কোয়ার আর একটা পাই আর স্কোয়ারকে যোগ করলে হবে 3 পাই আর স্কোয়ার। কত হবে? 3 পাই আর স্কোয়ার। বললাম? আচ্ছা, এরপরে কি বলেছে? আয়তন। আয়তনটা কি? ধরো একটা তরমুজের মধ্যে যত পরিমাণ জল, ধরো আমি জল রাখলাম, একটা তরমুজটাকে আমি ধরলাম একটা জলের পাত্রের মতো, যত পরিমাণ জল, তরমুজটাকে অর্ধেক করে দিলে তার অর্ধেক জল থাকবে, মানে আয়তন অর্ধেক হয়ে যাবে। যদি যদি তরমুজটা অর্ধেক হয়ে যায় তার আয়তন অর্ধেক হয়ে যাবে। তাহলে 4/3, শুনবে ভালো করে শোনো, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে আয়তন। এবার যখনই এটাকে অর্ধেক করে দেবো তখন এটা হয়ে যাবে 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব। বুঝতে পারলাম? তাহলে এটা হয়ে গেল 2/3 পাই আর কিউব। এবার চলে আসবো ফাঁপা অর্ধগোলক। এরপরে চলে এলাম ফাঁপা অর্ধগোলক। ফাঁপা অর্ধগোলকের কি? প্রথমে যদি চলে আসি, বক্রতলের ক্ষেত্রফল সেম। ফাঁপা অর্ধগোলক বক্রতলের ক্ষেত্রফল বলতে কি? এইটুকুখানি, যেটা দেখো এই তরমুজের মতো ছিল। তাহলে
পুরো যদি গোলকটার বক্রতলের ক্ষেত্রফল যা হবে, অর্ধ গোলক হয়ে গেলে অর্ধেক হয়ে যাবে, মানে একটু আগে এই যেখানে বুঝিয়েছি, এই যে বুঝিয়েছি, তাহলে এখানে হবে 2πr²। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু খুব খুব মন দিয়ে শুনবে, বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, ফাঁপা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এদিকে তাকাও, ফাঁপা অর্ধগোলকে তো একটাই তল, বক্রতল, এই জায়গাটা তো ফাঁকা রয়েছে, তাহলে একটাই তল আছে, এইটুকুখানি বক্রতল, এইটুকুখানি সমতল, তাহলে মানে সমগ্র তল। আবার বলছি, এইটুকুখানি বক্রতল, এইটুকুখানি সমগ্র তল, সমতল নয় কিন্তু, মাই মিস্টেক, এইটুকুখানি বক্রতল, এইটুকুখানি সমগ্রতল, এইটুকুখানি পার্শ্বতল, মানে হচ্ছে 2πr²। 2πr² হয়ে গেল। এবার আমরা চলে আসবো কি আয়তন। আয়তন মানে কি, বাটির মধ্যে কতটা জল ধরবে, মানে পুরো বলটার মধ্যে যতটা অর্ধেক করে কেটে নিয়েছি, মানে অর্ধেক জলই ধরবে, মানে আয়তন কি হবে 4/3πr³ এর অর্ধেক, মানে 2/3πr³। ঠিক আছে। এবার একটুখানি বলি তোমাদের, শুনে রাখো, যখনই তোমাদের ক্ষেত্রফল বলে দেবে, তখন একক সবসময় কি হবে বলতো, বর্গ একক হবে। কি হবে? বর্গ একক হবে। কি একক হবে বাবু? বর্গ একক হবে। বর্গ একক হবে। তাহলে দেখো আমাদের এখানে কি ছিল, বক্রতলের ক্ষেত্রফল বর্গ একক হলো, সমগ্র তলের ক্ষেত্রফল বর্গ একক হলো। কিন্তু যদি তোমাকে আয়তন বা ঘনফল বলে দেয়, আর একটা কথা বলি, আয়তন যদি না অঙ্কে বলে, অঙ্কে যদি তোমাকে ঘনফল বলে দেয়, তাহলেও তোমাকে আয়তনই বার করতে হবে। আর এর একক হচ্ছে ঘন একক হয়। কি একক হয়? আয়তনের একক হচ্ছে ঘন একক হয়। কি একক হয় বাবু? ঘন একক। তাহলে আমাদের মেন যে জিনিসটা লাগবে, অর্থাৎ গোল্ডেন রুল বা যেটাকে আমরা বলে থাকি ফর্মুলা, সেই গোল্ডেন রুল এখানে পুরোপুরি দেওয়া হয়ে গেল। মানে এইটুকুখানি যদি তুমি ভালো করে রপ্ত করে নিতে পারো, খাতায় ভালো করে নোট করে নিতে পারো, এটুকু যদি ভালো করে মুখস্থ করতে পারো, তাহলে গোলক ঝড়ের গতিতে উড়িয়ে দেবে পরীক্ষা হলে। খাতা কাঁপবে, পরীক্ষা হল কাঁপবে তোমার পরীক্ষা দেওয়াতে। ঠিক আছে, তাহলে বলতে পারলেন। তাহলে এই ছিল মোটামুটি বেসিক কনসেপ্টের ফর্মুলা। এবার আজকে আমরা কি করব, একটা দুটো তিনটে গল্প বলবো। তিনটে গল্প না, একটা গল্পের তিনটে পার্ট বলবো। একটা গল্পের তিনটে পার্ট বলবো, বলে আজকের ক্লাস শেষ করব। একটা গল্পের তিনটে পার্ট, ওই তিনটে পার্ট দিয়ে বেসিক কনসেপ্ট ক্লিয়ার। এমনকি এই বেসিক কনসেপ্টের পুরো ভিডিও দেখলে না, বইয়ের অঙ্ক আমাকে করাতে পারবে, নিজেই করতে পারবে। ঠিক আছে, যদি ভিডিওটা এখন অব্দি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তো চলো যাওয়া যাক একটা দারুণ গল্পে। গল্পটার নাম কি সেটা চলো দেখা যাক। কি জাদুকর আস্তিকের জাদুর বলের একটা অঙ্ক তোমাদের করানো যাক। তো জাদুকর আস্তিক চলে এসছে তোমাদের একটা গোলকের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার, তার জাদুর বলের একটা ম্যাথ নিয়ে। তার সেখানে আমরা প্রথম পর্বটা পড়ব। তো জাদুকর আস্তিক তোমাদের সকলকে জানাই আবার একবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশন উইথ আস্তিক। তো এই জাদুকরকে কি তোমাদের পছন্দ? তাহলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, চলো অঙ্ক করা যাক সময় নষ্ট না করে। প্রথম পর্ব, জাদুকর আস্তিকের কাছে 12 সেমি ব্যাসের একটা নিরেট লোহার বল আছে। তাহলে জাদুকর আস্তিকের কাছে কি আছে? 12 সেমি ব্যাসের একটা নিরেট বল আছে, লোহার বল। ঠিক আছে, ম্যাজিক বল। আচ্ছা, এখানে দুটো জিনিস আমি আন্ডারলাইন করব। 12 সেমি ব্যাসের একটি নিরেট লোহার বল আছে। ঠিক আছে, তাহলে আমরা কোন সূত্র ধরে অ্যাপ্লাই করব? নিরেট গোলকের সূত্র অ্যাপ্লাই করব। এবং এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, 12 সেমি ব্যাস দেওয়া আছে গোলকটি। ঠিক আছে, তিনি ক্লাসে এসে জিজ্ঞেস করলেন, বলো তো খোকা খুকিরা, আমার কাছে যে ম্যাজিক বলটা আছে তার সমগ্রতল, তার কি সমগ্রতল, বক্রতল এবং আয়তন কত? মানে 12 সেমি ব্যাস বিশিষ্ট যে ম্যাজিক বলটা আছে আস্তিক ম্যাজিসিয়ানের কাছে, সে বলছে এই বলটার বলো তো বক্রতল কত, সমগ্রতল কত, আর আয়তনটা কত? তখন স্টুডেন্টরা বলছে, খোকা খুকিরা বলছে, স্যার ম্যাজিসিয়ান আপনি একটু দাঁড়ান, আমরা শিখে এসছি আস্তিক স্যারের কাছ থেকে, ধৈর্য ধরে শুনুন। এ দেখো ম্যাজিক, ভালো করে শুনবে, ম্যাজিক বলটির ব্যাস, আমাদের যেটা বলেছে ব্যাস, তাহলে সেটা 2r = কত বলে দিয়েছে? 2r = কত হলো? 12 সেমি। 2r = কত? 12 সেমি। ঠিক আছে, এবার আমরা কি করব? ম্যাজিক
বলটির ব্যাসার্ধ বার করব, কারণ আমরা ব্যাসার্ধ ছাড়া অঙ্ক এগোতে পারবো না। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হয়, ব্যাসের অর্ধেক হয়ে যায়, মানে 12/2 করব। 12/2 যদি করি, 2 দিয়ে 12কে কাটলে 2 6 12, মানে 6 সেন্টিমিটার হয়ে গেল। এবার কি করব, ম্যাজিক বলটির কি করব, কি বার করব তাড়াতাড়ি বলো। এবার আমরা বার করব সমগ্রতল। তাহলে ম্যাজিক বলটির সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, আমাদের দুটো জিনিস জানতে চাইছে, সমগ্রতল আর বক্রতল। আরে বাবা কি মজা, আমরা নিরেট গোলকের সমগ্রতল আর বক্রতল দুটো একই জিনিস, তাহলে দুটো আলাদা ভাবে না ভাবে বার করে, তাহলে এরকম ভাবে লিখে দেবো সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল। একটাই সূত্র, কি সূত্র, মুখস্থ হয়ে যেতে হবে কিন্তু, 4πr²। তো খোকা খুকিরা স্পিডে অঙ্ক করছে, 4 লিখবো। পাই এর মান হয় 22/7, পায়ের মান কত হয় 22/7। তো পায়ের মান যদি বসাবে, আমি এখানে বসাবো না, আমার ক্যালকুলেশন শেখানো উচিত নয়, এই বেসিক কনসেপ্ট আমি অঙ্ক কিভাবে হয় সেটা শেখাবো, ঠিক আছে। তো আচ্ছা, অনেকে বলছে দাদা তুমি তাহলে দেখাচ্ছ না কেন, এই একটাই দেখাচ্ছি, আর কিন্তু দেখাবো না। তো পায়ের মান কত 22/7, r², আর কত আছে, আর আছে 6, তাহলে এখানে কত হবে 6² কত হবে 6² তাই তো। তাহলে লিখে ফেলো 4 × 22/7 × 6 × 6। এই যে ক্যালকুলেশন, এই গুণটা সেটা তোমাদের বলতে হবে খোকা খুকি, গুণটা করে তোমরা আমাকে জানাও, কমেন্ট সেকশনে জানাও এটা কত হবে। তাহলে হয়ে গেল আস্তিক ম্যাজিশিয়ান যে প্রথম প্রশ্নটা করেছিল বক্রতল আর সমগ্রতলের ক্ষেত্রফল, তার একটাই সূত্র 4πr² দিয়ে মিটে গেল। এরপরে আয়তন বার করবো, তাহলে ম্যাজিক বলটির আয়তন, কত 4/3 πr³, আর মানে কি ব্যাসার্ধ, তাহলে এখানে লিখবো 4/3, পাইটা পায়ের মতো রেখে দেবো, 22/7 বসাবো না, কারণ আমাদের এখানে উল্লেখ করেনি, তুমি চাইলেই পাইটা নাই বসাতে পারো মান, তবে চাইলে বসাতেও পারো, ঠিক আছে। আর মানে কত 6, এবার এখানে কি আছে আর এর কিউব, মানে হবে 6 এর কিউব, তাহলে কত হচ্ছে 4/3 × π × 6 × 6 × 6, ঠিক আছে। ক্যালকুলেশন করে ফটাফট করে অ্যান্সার বলো, ক্যালকুলেশন করে ফটাফট করে কমেন্ট করো। অলরেডি আমাদের এই প্রথম পর্বের ম্যাজিশিয়ানের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিতে পারলাম, ঠিক আছে। তো চলো ক্যালকুলেশনটা দেখা যাক কত অ্যান্সার আছে, তোমরা কমেন্ট করো ততক্ষণ। তাহলে আমি একটুখানি কি করলাম, একটুখানি তোমাদের সময়টা যাতে কম নষ্ট হয় তার জন্য কি করলাম, ক্যালকুলেশন করে দিলাম। দেখো 4 22 6 6 সব কটা যদি গুণ করি তাহলে বেরোবে কত 3168, ওপরে লিখলাম, নিচে 7 আছে 7 বসালাম, পয়েন্টে উত্তর বার করেছি 452.57 বর্গ সেমি। কেন বর্গ সেমি হলো, এখানে ক্ষেত্রফল আছে তাই বর্গ সেমি হলো। এরপরেরটা কি আয়তন 4/3 πr³, আর মানে 6 এর কিউব, 6 এর কিউব হয় 216, তার সাথে 4 গুণ করলে হবে 864, নিচে 3 ছিল 3 বসলো, পায়ের মান আমি বসাইনি, পাই বসিয়ে দিলাম। এবার এখানে কি আছে আয়তন আছে, তাহলে আয়তনের একক কি হয়, আয়তনের একক হয় ঘন সেমি, ঠিক আছে। তাহলে জাদুকর আস্তিকের জাদুর বলের প্রথম পর্ব বুঝে গেছি, এবার আমরা চলে আসবো দ্বিতীয় পর্বের গল্পে। তো এরপর আমরা চলে এলাম জাদুকর আস্তিকের জাদুর বলের দ্বিতীয় পর্বতে। দ্বিতীয় পর্বতে জাদুকর কি বলছে, ম্যাজিশিয়ান কি বলছে একবার দেখা যাক। জাদুকর আস্তিক এবার সেই বলটিকে গলিয়ে, যে যে গোলকটা ছিল নিরেট গোলকটা ছিল, সেই বলটাকে গলিয়ে দিয়েছে, গলিয়ে দুটি সমান মাপের নিরেট অর্ধগোলক তৈরি করলো। কি করেছে, ওই গোলকটাকে গলিয়ে দিয়েছে, দিয়ে সমান মাপের দুটো অর্ধগোলক তৈরি করেছে, মানে একটা গোল বাটি বা একটা গোল তরমুজকে অর্ধেক করে কেটে দিয়েছে, ঠিক আছে। মানে সেটা কি হলো, তাহলে বলটাকে গলিয়ে দুটি সমান মাপের নিরেট অর্ধগোলক তৈরি করলো, আমি আন্ডারলাইন করছি, নিরেট অর্ধগোলক তৈরি করলেন। এরপর তিনি একটিকে সম্পূর্ণ ভ্যানিশ করে দিলে, ম্যাজিশিয়ানের কাজ কি ভ্যানিশ করে দেওয়া, তাহলে একটিকে সম্পূর্ণ ভ্যানিশ করে অপরটি ছাত্রছাত্রীদের দিয়ে বলল, এবার বলো তো বলটার বক্রতল, সমগ্রতল এবং আয়তন কত হবে। তাহলে আমরা কি বুঝলাম, এখানে কোন গোলক নিয়ে কাজ করতে হবে, নিরেট অর্ধগোলক। তাহলে চলো লিখি নিরেট অর্ধগোলক, তাহলে লিখি নিরেট অর্ধগোলক,
নিরেট অর্ধগোলক এর ব্যাসার্ধ, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত বলো? আমি ব্যাস তো বলেছিল কত, ব্যাস বলেছিল সেই বলটিকে, তাহলে আগের বলটির ব্যাস কত ছিল? 12 ছিল। এবার তাহলে ব্যাসার্ধ কত আগেই বার করেছি, তাহলে 12/2 অর্থাৎ 6 সেন্টিমিটার হয়েছে। নিরেট অর্ধগোলকটির এবার আমরা কি বার করব? বক্রতল বার করব। কি বার করব? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে বলো তো? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বলো, সূত্র বলো। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr²। কেন বাবু 2πr²? কারণ এটা তো নিরেট অর্ধগোলক বলেছে, যখন পুরো গোলকটা ছিল তখন 4πr² ছিল, যখন অর্ধেক হয়ে গেছে তখন 2πr² হয়ে গেছে। বুঝতে পারলাম? তাহলে কি হলো 2πr²। তাহলে মান বসাই, 2 যেমন আছে আছে, পাই যেমন আছে আছে, r², আর মানে কি অলরেডি আমরা 6 সেমি দেখেছি, তাহলে এখানে 6²। তাহলে কত হবে? 6² 36, 36 দুগুণে 72, 72 পাই, আর বর্গ একক বা বর্গ সেমি, যেহেতু আমরা সেমি দিয়ে করেছি তাই বর্গ সেমি হবে। কি হবে? বর্গ সেমি। তাহলে এটা হলো বক্রতলের ক্ষেত্রফল। এবার অনেকে বলে দাদা পায়ের মানটা তুমি বসালে না, তোমরা চাইলে বসাতেও পারো, যদি অঙ্কের মধ্যে উল্লেখ করেই দেয় পায়ের মানটা বসাতেই হবে তাহলে বসালে, না হলে তুমি না বসালেও চলবে, বসালেও চলবে, কোনোটাতেই ভুল নেই। নেক্সট চলে আসবো কি, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ থেকে বক্রতলের ক্ষেত্রফল বার করেছি, মানে এই কাজ আমাদের কমপ্লিট। এবার সমগ্রতল বার করব, তাহলে লিখবো নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে কি লিখবো? সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি দেখি কার কার মনে আছে? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র ছিল 3πr²। তাহলে 3 যেমন আছে আছে, পায়ের জায়গায় পাই লিখবো, r² মানে 6², মানে 3, 6² 36 ইন্টু পাই মানে 6 3 18, হাতে 1 3 3 9 10, 108 পাই বর্গ সেমি, বর্গ সেমি। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি। এবার কি করব? নিরেট অর্ধগোলকের আমরা কি করব? আয়তন বার করব। তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন মনে পড়ছে? নিরেট অর্ধগোলক এর আয়তন কি ছিল? এর আয়তন ছিল 4/3, ভালো করে শুনবে কিন্তু, 4/3 না 2/3 ছিল। কত ছিল? নিরেট অর্ধগোলক বলেছে 2/3 পাই r³, 2/3 পাই r³। তাহলে 2/3 যেমন আছে লিখবো, পায়ের মান পাই লিখবো, আর r এর কিউব মানে কি 6 এর কিউব। তাহলে 6 এর কিউব মানে কি 6 × 36, 36 6 216, 216 ইন্টু 2 হচ্ছে কত? 216 ইন্টু 2 করে নাও, এখানে দেখো 216 ইন্টু 2, তাহলে 6 2 × 12, হাতে 1 2 3, 2 2 4, 432। তাহলে 432/3 পাই। এবার কাটাকুটি গেলে কাটাকুটি করো, কাটাকুটি তো যাবে, আমার মন বলছে কাটাকুটি যাবে। দেখো 3 দিয়ে যদি যায় 3 1 কে 3, 3 4 12, 3 4 12, তাহলে 144 পাই, 144 পাই ঘন সেমি হবে। কেন? যেহেতু আমরা আয়তনটা বার করছি। কেন হবে? ঘনফল হবে কেন, বা ঘন সেমি হবে কেন? আয়তনটা বার করছি তাই। ঠিক আছে। আর এটা 108 পাই বর্গ সেমিটা ডান দিকে লিখি, 108 পাই বর্গ সেমি, বর্গ সেমি। বুঝতে পারলাম বাবু? তাহলে আরেকবার বলে দেখে নাও। তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 পাই r³ 2r³ মানে 6 এর কিউব মানে 216, 216 সাথে 6 গুণ করলে হচ্ছে তার কত হচ্ছে? এই দেখো 216 সাথে 6 গুণ করলে হচ্ছে 432, তাকে যখন 3 দিয়ে কাটাকুটি করছি 144 পাই ঘন সেমি হচ্ছে। ঠিক আছে। 3 1 কে 3, 3 4 12, 3 4 12। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে না জাদুকর আস্তিকের যে গল্প চলছিল সেখানে পর্ব 1 এবং পর্ব 2 থেকে আমরা কি নরমাল গোলক মানে নিরেট গোলক এবং ফাঁপা নিরেট গোলকের অঙ্ক শিখে গেছি। আর একটা টাইপ ম্যাজিশিয়ান শেখাবে, তাহলে বেসিক কনসেপ্টের এই ভিডিওটা যারা পুরো দেখবে কারোর ক্ষমতা নেই যে বলবে যে গোলকটা আমাদের ভয় লাগছে বা পারবো না। ঠিক আছে, বুঝতে পারলাম? বারবার বলছি অঙ্কে খুঁজতে হবে কোন গোলক দিয়েছে, সেই গোলকের ফর্মুলা গুলো জানতে হবে, আর যা জানতে চেয়েছে বসিয়ে দিতে হবে, খেলা খতম। বললাম তো, চলে আসো একদম শেষ গল্পে আস্তিক ম্যাজিশিয়ানের যে মজার আস্তিক জাদুকর আস্তিকের যে জাদুর বলের গল্পের শেষ পর্ব, অর্থাৎ তৃতীয় পর্ব। চলো আসা যাক। জাদুকর আস্তিকের জাদুর বলের শেষ পর্বে চলে এলাম। আর এই যে গোলকের বেসিক কনসেপ্ট যে ছেলেটা বুঝতে পারবে না তাকে একটাই কথা বলতে হবে, সে ভাই ভালো একটা ছেলে যে মন দিয়ে অঙ্ক করেছে। আমার এই বেসিক কনসেপ্ট আমি চাইলে এই ফর্মুলাতে শেষ করে দিতে পারতাম, কিন্তু এই জাদুকর, এই যে জাদুকর আস্তিকের জাদুর বলে 3টে পর্ব আনলাম না, যদি একবার বুঝে করতে পারো সব অঙ্ক ধোঁয়ার মতো উড়ে যাবে। চলো দেখা যাক কি বলছে তৃতীয় পর্ব। কি বলছে?
পর্ব বলছে এরপর তিনি এই অর্ধেক গোলকটিকে আবার গলিয়েছে, অর্ধেকটা তো ভ্যানিশ করে দিয়েছে, বাকি অর্ধেকটাকে আবার গলিয়েছে, গলিয়ে কি করেছে 2 সেমি বহির্ব্যাসার্ধ, দেখো 2 সেমি বহির্ব্যাসার্ধ, আবার বলছি বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ থাকা মানে ওটাকে কি বলা হয়, ফাঁপা গোলক বলা হয়। বারবার বলেছিলাম অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধের উল্লেখ থাকলে তাকে কি বলা হয়, ফাঁপা গোলক। তাহলে সেটাকে কি বলা হয়, ফাঁপা গোলক। যদি বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের উল্লেখ থাকে তাহলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ফাঁপা গোলক। ঠিক আছে, তাহলে বলছে গলিয়ে 2 সেমি বহির্ব্যাসার্ধ, এই যে বহির্ব্যাসার্ধ 2 সেমি, বড় হাতের আর দিয়ে বহির্ব্যাসার্ধ বোঝায়, এবং 1 সেমি পুরু ফাঁপা গোলক তৈরি করে। 1 সেমি পুরু ফাঁপায়, দেখো পুরুটা বুঝিয়েছি 1 সেমি, এই যে পুরু 1 সেমি পুরু ফাঁপা গোলক তৈরি করলেন। এবার বলো তো বাবুরা, এখন এই গোলকটির বক্রতল, সমগ্রতল আর আয়তনটা কত হবে? তাহলে আমি লিখি ফাঁপা গোলকের, ভালো করে শুনবে, ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ, ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ, তাহলে ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু হচ্ছে কত 2 সেন্টিমিটার। ঠিক আছে, বহির্ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে অন্তর্ব্যাসার্ধ কি, পুরোটা যদি 2 হয়, ভালো করে শোনো, এই পুরোটা 2 আর এইটুকুখানি পুরোটা 1, তাহলে 2 থেকে 1 চলে গেলে অন্তর্ব্যাসার্ধ 1 হবে। তাহলে বলতে পারলাম, তাহলে ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ, অনেক স্টুডেন্ট বুঝতে পারেনি, আমি বুঝতে পারছি, চোখ দেখে বুঝতে পারছি। আরে বাবা ধর এই পুরোটা, ভালো করে শুনবি, এইখান ভালো করে শুনবি, এই সেন্টার থেকে এই পুরোটা হচ্ছে 2, সেন্টার থেকে পুরোটা 2 আর এখান থেকে এইটুকুখানি 1, এইখান থেকে পুরোটা 2, এইটুকুখানি 1 হলে বাকি এইটুকুখানি কত, 1ই হবে। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে, 1 হবে। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে, 2 - 1 = 1 সেন্টিমিটার। বোঝাতে পারলাম? তাহলে ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ হয়ে গেল, অন্তর্ব্যাসার্ধ হয়ে গেল। এবার কি করব, বক্রতলের ক্ষেত্রফল, ফাঁপা গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ফাঁপা গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ফাঁপা গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কি হবে বলো, তাহলে ফাঁপা গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। ফাঁপা গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা। ফাঁপা গোলকের, ফাঁপা গোলকের, আচ্ছা আমি আরেকটা কথা বলি, এটা কিন্তু ফাঁপা গোলক, ঠিক আছে, এটা কি বলেছে তিনি, অর্ধগোলক, বারবার বলছি এখানে কিন্তু অর্ধগোলক আছে, আমি এটা মিস্টেক করে গেছি বলতে, অর্ধগোলক। তাহলে এটা ফাঁপা অর্ধগোলকের, এটা কিন্তু অবশ্যই এই জিনিসটা লিখবে, নালে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাই ভাবছিলাম কি হচ্ছে, একটা ফাঁপা অর্ধগোলকের বহির্ব্যাসার্ধ, ফাঁপা অর্ধগোলকের অন্তর্ব্যাসার্ধ, ফাঁপা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, ফাঁপা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ফাঁপা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার হয়, কি হবে 2 পাই আর স্কয়ার। আচ্ছা ফাঁপা অর্ধগোলকের 2 পাই আর স্কয়ার, স্টার্ট হয়েছে। তো এবার তাহলে কি দেখলাম, ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ পেলাম, অন্তর্ব্যাসার্ধ পেলাম, বক্রতলের ক্ষেত্রফল করব। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কয়ার, 4 যেমন আছে আছে, পায়ের মান 22/7, তুমি বসাতে চাইলে বসাতে পারো, নাও বসাতে পারো, ঠিক আছে, আর স্কয়ার। আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখন ফাঁপা গোলক করছো তখন যখন আর স্কয়ারটা বড় হাতের আর স্কয়ার নেবে, মানে বহির্ব্যাসার্ধটা নেবে, কারণ বাবা বক্রতলের ক্ষেত্রফল যখন করবে, এদিকে তাকাও, বক্রতলের যখন ক্ষেত্রফলটা বার করছো তখন বাইরেটা নিচ্ছ, মানে এই যে বহির্ব্যাসার্ধটা তোমার লাগবে, ব্যাসার্ধ বলতে এই ব্যাসার্ধটা লাগবে, মানে বহির্ব্যাসার্ধ নিতে হবে। আর স্কয়ার মানে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার মানে 4 × 22/7 × 2 এর স্কয়ার 4, ঠিক আছে। এবার তুমি গুণ করো, 2 × 2 = 4 × 4 = 16, 22 × 16 যদি করো তাহলে কত হচ্ছে, এই জন্য বলি বারবার এখানে পায়ের মান বসানোর দরকার নেই, ঠিক আছে, এরকম পায়ের মান বসানোর দরকার নেই। 2 স্কয়ার কত 4, 4 × 4 = 16, 16 পাই বর্গ একক। এবার তুমি বলবে দাদা ওটা করলে ক্যালকুলেশন বড় হবে, অলরেডি ভিডিও বড় হচ্ছে। এরপর চলে আসবো ফাঁপা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই বড় হাতের আর স্কয়ার প্লাস ছোট হাতের আর স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে কি লিখবো, 4 যেমন আছে আছে, আমি বলেছি পায়ের মান বসানোর দরকার নেই, আর স্কয়ার, আর মানে কি বড় হাতের আর মানে বহির্ব্যাসার্ধ, বড় হাতের আর মানে বহির্ব্যাসার্ধ, তাহলে 2 এর স্কয়ার লিখবো, আর ছোট হাতের আর মানে 1 এর স্কয়ার লিখবো, মানে ওই যে অন্তর্ব্যাসার্ধ হয়ে গেল।
তাহলে এখানে লিখবো 4 পাই, এখানে কি 2 স্কোয়ার মানে 4, 1 স্কোয়ার মানে 5, তাহলে এখানে 5 ইন্টু হবে, ইন্টু 5 হবে, তাহলে 20 পাই, 20 পাই, এটাও বর্গ একক হবে। মানে একক বলতে তোমরা সেমি হিসেবেও নিতে পারো, যেহেতু এখানে সেমি আছে তো এখানে কিন্তু সেমি হবে, একক হবে না বাবু, এখানে তখন কিন্তু সেমি হবে। ঠিক আছে, এখানে কি হবে, সেমি হবে, যেহেতু আমরা সেমি লিখে ফেলেছি তাই বর্গ একক হবে না, এটা হয়ে যাবে বর্গ সেমি। বলতে পারলাম। এবার লাস্ট চলে আসবো কি, আয়তন। তাহলে ফাঁপা গোলকের আয়তন, তাহলে ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। ঠিক আছে, চলো ক্যালকুলেশন করা যাক। 4/3 যেমন আছে আছে, পাই যেমন আছে আছে, বড় হাতের আর কিউব মানে হচ্ছে 2 এর কিউব, ছোট হাতের কিউব মানে হচ্ছে আর কিউব মানে হচ্ছে 1 এর কিউব। তাহলে 4/3 যেমন আছে আছে থাকলো, পাই যেমন আছে আছে থাকলো, 2 এর কিউব করলে হয় 8, 1 এর কিউব করলে হয় 1, 8 থেকে 1 গেলে 7, তাহলে হচ্ছে কত, 7 4 28, 28/3 তার পাই, 28/3 পাই, এটা হচ্ছে ঘন সেমি হবে, কেন, আয়তন বার করছি তাই। বুঝতে পারলাম বাবু। আমি এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝালাম তোমাদের, যে সূত্রগুলোর যে অ্যাপ্লাই, এইটা তোমাদের এখানে শেখানোর জন্য অঙ্কগুলো করালাম। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি বেসিক কনসেপ্ট। ঠিক আছে, হয়তো ভিডিও লেন্থটা একটু বড় হয়েছে, বাট যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা শিখতে এসছো, আশা করি ভালো লাগবে। বলো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাও। তাহলে আস্তিক ম্যাজিশিয়ানের যে ম্যাজিক বলের গল্পটা কেমন লাগলো, গোলক চ্যাপ্টার নাম্বার 12 তার বেসিক কনসেপ্ট কেমন লাগলো, ফর্মুলা গুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের জন্য আজকের কোশ্চেন হচ্ছে, খুব ভালো করে মন দিয়ে শুনবে, গোলক কত প্রকার এবং প্রত্যেকের কতগুলি তল সংখ্যা, কত, এইটা অবশ্যই কমেন্ট করে যাবে। এবং যারা আজকে থেকে ক্লাস দেখছো তোমরা অবশ্যই কমেন্টে এসে তোমাদের নাম এবং তোমাদের ক্লাস রিভিউ এবং কোথায় প্রবলেম সেটা অবশ্যই দিয়ে যাবে, কারণ তোমাদের এগুলো শর্তের মধ্যে পড়ছে। কারণ আজকে থেকে এই যে ব্যাক বেঞ্চার সিরিজ বা ব্যাক বেঞ্চার যে গেম সেটা অলরেডি শুরু হয়ে গেল। তো আজকের পর থেকে কিন্তু আমরা রেগুলার, আমাদের টিম তোমাদের উপর ফলো রাখবে। লাস্ট একদম 30 দিন বাদে তোমরা কিন্তু পেতে চলেছো তোমাদের সেই প্রাইজ মানি অর্থাৎ স্কলারশিপ। ঠিক আছে, আর স্কলারশিপের মানি, যে প্রাইজ মানি সেটা তো তোমরা জানো, যারা জানো না তাদের একবার বলে দিই, এই 30 দিন যে শর্তগুলো সেগুলো আমাদের এতে ডেসক্রিপশনেও থাকবে, কমেন্ট সেকশনেও থাকবে, এবং এই 30 দিনের শর্ত ফুলফিল করলে তোমরা ফার্স্ট প্রাইজ মানি হিসেবে পেয়ে যাবে 500 টাকা, সেকেন্ড প্রাইজ মানি হিসেবে পেয়ে যাবে 300 টাকা, থার্ড প্রাইজ মানি হিসেবে পেয়ে যাবে তোমরা 200 টাকা। ঠিক আছে, তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে শেয়ার করো, কম্পিটিশন বাড়ো, নাহলে মজা কোথায়, কম্পিটিশন না বাড়ালে মজা কোথায়। বুঝতে পারলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন ভাবে নতুন রূপে। আর তোমাদের কোন ভিডিও লাগবে, মানে এই চ্যাপ্টারটা তো বেশি কনসেপ্ট হয়ে গেল, এরপরে এর পার্ট 1টা আসবে, তারপর আবার কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।